দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক এনসিপির। ভোলা বরিশালে জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। ডলার কিনে মুদ্রাবাজার স্থিতিশীল রাখার চেষ্টায় বাংলাদেশ ব্যাংক, দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ইতিবাচক। কারসাজি ঠেকাতে নজরদারির পরামর্শ। এবং ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের নতুন বাজারে প্রতিযোগিতা শুরুর পূর্বাভাস, দর কষাকষির সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। টিকে থাকতে বৈচিত্র্যময় পোশাক তৈরির তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এবার রাজপথে স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগানে মুখর করে তুলেন দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় থেকে মালিবাগ মৌচাক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের যাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। সজাগ থাকবেন, খেয়াল রাখবেন, ওই দোসররা আপনাদের মধ্যে ঢুকে নানান অপকর্ম করতে পারে, সেজন্য সাবোটাইজ করতে পারে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন পর্যন্ত কোনো ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকারকে অনিশ্চিত করতে পারবে না। দেশবিরোধী অপশক্তি অস্থিরতা তৈরি করে আগামী নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, দেশে আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। বিএনপির সমালোচনাকারীরাই এই কাজ করছে বলে দাবি তাদের। মব সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন নেতারা। অস্থিরতা, অস্থিতিশীলতায় নতুন করে অনিশ্চয়তার মুখে দেশ। একে অপরকে ঘায়েল করে বক্তব্য সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, যারা তাদের নেতাদের নিয়ে অকথ্য ভাষায় স্লোগান সহ অপপ্রচার করছে, তারা আওয়ামী ফ্যাসিবাদকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। দেশের মাটিতে আওয়ামী রাজনীতির সুযোগ দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফেসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত আলোচনায় সালাউদ্দিন সংশয় প্রকাশ করে বলেন, ঐক্যমত্য কমিশনের ধীরগতির কারণে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা নাও হতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্য সংবিধানে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান তিনি। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব,
রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে সেজন্য সেই স্বীকৃতি সেই কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হবে। জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ। এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মূলত নির্বাচন পিছানোর ষড়যন্ত্র। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে নিয়ে সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এদিকে কুড়িগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রমজানের আগেই জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন। আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে এনসিপি নেতারা। ভোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বরিশালে পথসভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সিলেক্টেড কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শাপলা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। দেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার দক্ষিণবঙ্গ সফরের শেষ পথসভা হয় বরিশালে। মঙ্গলবার রাত 8:30টায় শহরের হাসপাতাল রোড থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফজলুল হক এভিনিউয়ে এসে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সিলেক্টেড কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শাপলা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যখন আগে ভোট চোর বলতাম তখন একটা দল মাইন্ড করত, এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটির মোকাবেলা করব। এর আগে দ্বীপ জেলা ভোলায় পথসভা করেন জুলাই যোদ্ধারা। অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের যোগ্য মর্যাদা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন। বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। মাফিয়া ব্যবস্থা নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণ অভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। বুধবার গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। অপূর্ব অপু, সময় সংবাদ। 19 জুলাই রাজধানীতে জাতীয় সমাবেশ সফল করতে ডিএমপির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠক শেষে তিনি জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে ডিএমপির সর্বাত্মক সহায়তা পাবে বলে আশাবাদী জামায়াত। বিএনপিকে সমাবেশে দাওয়াত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, প্রায় 6000 স্বেচ্ছাসেবক মাঠে দায়িত্ব পালন করবে।
মাইক সেটিং থেকে আরম্ভ করে টোটাল মাঠের যে ব্যবস্থাপনা, এই সমস্ত বিষয় আমরা তাদেরকে অবহিত করেছি। ওনারা কিছু পরামর্শ দিয়েছেন যাতে সব দিক থেকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। আশা করছি যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি সহ হবে এবং আমরা এখন পর্যন্ত যে সাড়া পাচ্ছি, আমরা তাদেরকে জানিয়েছি প্রায় 10,000-এর মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস বা অন্যান্য বাহন যেগুলো আছে সেগুলো আসবে। অতীতে কোনো কোনো দেশ শুধু বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, যা জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাত 9:30টার দিকে 5 দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা। চীন সরকারকে দেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে সম্পর্ক জোরালো করতে আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করে জামায়াতে আমির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের আরও 3টি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্নার স্থাপন করার আশ্বাস দিয়েছে চীন। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর শফিকুল রহমান। আমরা আশা করছি আমাদের এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে এবং বিশেষ করে পার্টি টু পার্টি আমাদের ঘনিষ্ঠতা আরও বাড়বে। আমরা তাদেরকে অনুরোধ করেছি, অতীতে কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে। ঐক্যমত্য কমিশন আলাদা কোনো সত্তা নয়, কমিশন ব্যর্থ হলে এ ব্যর্থতা সবার, এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিন সংলাপে পিআর পদ্ধতিতে ভোট ও সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এদিকে মৌলিক সংস্কারে বিএনপি সহ কিছু দল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, আলোচনা অব্যাহত থাকায় কারো জবাব দিতে চাই না। সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের গঠন পদ্ধতি কি হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে ওঠে বিষয়টি। তবে এদিনও ইস্যুটিতে একমত হতে পারেনি দলগুলো। আপনাদের প্রচেষ্টার অংশীদার জামায়াত, এনসিপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও বিএনপি সহ কয়েকটি দল চায় নিম্নকক্ষ অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন। আবার বাংলাদেশে দ্বিকক্ষ সংসদের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা এমন প্রশ্নও তোলে কিছু দল। টানা কয়েকদিনের বৈঠকে সুরাহা না হওয়ায় বিষয়টি নিয়ে সিদ্ধান্তের ভার দেওয়া হয় কমিশনকে। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই পিআর সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। পিআর সিস্টেমে ইচ এন্ড এভরি ভোট শুড বি কাউন্টেড এন্ড ভ্যালুড। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে, কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো। উচ্চকক্ষের এখানে আলোচনা হলো অবান্তর, এটা গরিবের ঘোড়া রোগের মতো। একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনার পরে কনক্লুশনে পৌঁছানো না যায়, তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না। এদিন এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৌলিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি সহ কয়েকটি দল। টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। তবে আলোচনা চলমান থাকায় এখনই অভিযোগের জবাব দিতে নারাজ বিএনপি। কেউ অভিযোগ করতেই পারে, এটা লোয়ার হাউসের রিপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটা তো আলোচনা শেষ হয়নি। এদিকে উচ্চকক্ষ গঠন ইস্যুতে আগামী সপ্তাহের শুরুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে, কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয়। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। এদিন সংবিধানের প্রস্তাবনা ৮, ৪৮, ৫৬, ১৪২ অনুচ্ছেদের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান থাকার বিষয়ে একমত হয় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবু সাইদ,
জুলাই আন্দোলনের প্রথম শহীদ, যিনি বৈষম্যের বিরুদ্ধে লড়ে গেছেন জীবন দিয়ে। 16 জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নির্মম হত্যার শিকার হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো আন্দোলন স্ফুলিঙ্গে পরিণত হয়। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। শাকিল মাহমুদের ছবিতে আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। 16 জুলাই সকালে রংপুর জেলা স্কুলের সামনে থেকে বের হওয়া শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিলে হামলা চালায় পুলিশ। তবে পুলিশি বাধা উপেক্ষা করে জেলা স্কুল, পুলিশ লাইন্স, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পলিটেকনিক, কারমাইকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে শুরু হয় লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ। পুলিশ বারবার আমাদের উপর সে সময় হামলা করার চেষ্টা করেছে। তাদের গুলি শেষ হয়ে গিয়েছে, তারা ইট দিয়ে ঢিল ছুঁড়েছে আমাদের মধ্যে। শহীদ আবু সাঈদ সবসময় সম্মুখ ভূমিকা পালন করেছিল, বিভিন্ন স্লোগান দিচ্ছিল। ওই দিনের পরিবেশ এতটাই ভয়াবহ ছিল, সবাই আতঙ্কে এবং ভয়ে ছিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো আন্দোলন রূপ নেয় স্ফুলিঙ্গে। কোটা বিরোধী আন্দোলন পরিণত হয় গণ আন্দোলনে। যখন সকলেই ছত্রভঙ্গ হতে থাকে, কিন্তু আবু সাঈদ এক বিন্দু এক পা পিছপা হয়নি। সে সম্মুখ সারি থেকে পুরো জাতিকে, পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। হত্যাকাণ্ডের পর আমরা এই আন্দোলন যে অন্য একটি বেগ পেয়েছে, সেই আন্দোলন আমাদেরকে সেই 5ই আগস্টের বিজয়ের দিকে ধাবিত করেছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আবু সাঈদের যে ত্যাগ, সেটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতে 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি পরিবারের। জনগণের উন্নয়ন করবি, এই রকম একটা সরকার চাই যেন দেশ দশ সবাই শান্তিতে বসবাস করতে পারে। 16 জুলাই যে শহীদ আবু সাঈদ দিবস ছিল, এটা আমরা শহীদ আবু সাঈদ দিবস হিসেবেই চাই। যার আত্মত্যাগ এত বড় বিপ্লব সংগঠিত হলো, তাকে কোনোভাবে এভাবে অবহেলা করা আমরা পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। আবু সাঈদ এখন শুধু একটি নাম নয়, একটি প্রেরণা ও প্রতিরোধের প্রতীক। ইতিহাস যাকে মনে রাখবে একজন সাহসী যোদ্ধা হিসেবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আরেক নাম আবু সাঈদ। পুলিশের মারণাস্ত্রের সামনে হাত ছড়িয়ে বুক চিতিয়ে দাঁড়ানো সেই দৃশ্য 2024 সালে দেশের ছাত্র জনতাকে ভুলিয়ে দিয়েছিল সব ভয়। 36 দিনের আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত করে পতন ঘটিয়েছিল আওয়ামী লীগের 15 বছরের শাসনের। জুলাই শহীদ দিবসে শাতিলা শারমিনের বিশেষ রিপোর্ট। দেশের মালিক জনগণ, কাজেই জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিন। সরকার যা চাইবে তা হতে পারে না। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। বাঁচলে বাঁচার মতো বাঁচব। কারো রক্তচক্ষু ভয়ে ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে পিছুপা হব না। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। শাসকের বিরুদ্ধে সাহসী এই কথাগুলো ফেসবুকে লিখেছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনকে পরিণত করেছিল গণ অভ্যুত্থানে। পতন হয়েছিল 15 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের। বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে যথাযথ কোটা সংস্কার করা। 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত সে প্রতিদিন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তার নেতৃত্বে অনেক ছাত্র রাজপথে নামে এবং যৌক্তিক দাবিতে সে রাজপথে আন্দোলন করেছে এবং শান্তিপূর্ণ মিছিল করেছে। কিন্তু যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পমেন বড়ুয়া তাকে গলা চিপে ধরল এবং থাপ্পড় মারল, তখন আসলে তার মধ্যে আরও একটা জিদ কাজ করলো। আমি আন্দোলন করব, যৌক্তিক দাবির জন্য আন্দোলন করব, সরকার অবশ্যই। আবু সাঈদ হত্যা মামলার 30 জন আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 6 জনকে। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি মাসেই শুরু হবে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। পীরগঞ্জের সন্তান আবু সাঈদের হত্যার দ্রুত বিচার প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। তোমরা আমার সাথে একটু এগিয়ে আসো এবং আমরা এই আন্দোলন সফল করব ইনশাআল্লাহ। ভাই যেটা বুক পেতে দিয়ে যেটা চেয়েছে সেটা আমরা আহ্বান করি যে সেই তার যে স্বপ্নে বাস্তবায়ন হওয়া
দরকার। শুধু 24-এর গণ অভ্যুত্থানের নন, অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদের প্রতীক হয়ে থাকবেন আবু সাইদ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবু সাইদের আত্মত্যাগের 1 বছর আজ। গত বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরিবারের দাবি, যে স্বপ্ন নিয়ে তার এমন আত্মত্যাগ তা এখনও পূরণ হয়নি। নিভৃত পল্লীতে বেড়ে ওঠা এক তরুণ কিভাবে পুরো জাতিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করাতে অনুপ্রাণিত করেছে, রংপুর ঘুরে সেই গল্পই জানাচ্ছে সহকর্মী শফিক মুন্সি। ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ সাদ্দাম। রংপুরের পীরগঞ্জ উপজেলার এই নিভৃত পল্লীতেই জন্ম জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের। আমার পেছনে থাকা এই মাটির ঘরটিতেই কেটেছে তার শৈশব কৈশোর। কিভাবে শৈশব থেকে এলাকাবাসীর কাছে পরিচিত একজন শান্ত শিষ্ট মানুষ পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের মতো স্বৈরাচার পতন আন্দোলনের নায়ক হয়ে উঠল, সে গল্পটি জানবো আজ। শৈশব থেকেই সংগ্রামী জীবনকে আলিঙ্গন করেছিলেন আবু সাইদ। দারিদ্র্যের অন্ধকার থেকে মুক্তির পথ হিসেবে তার সামনে আসে শিক্ষার আলো। এলাকাবাসীর দাবি ছিলেন শান্তশিষ্ট এবং অধ্যবসায়ী। বাবা মা ছিল অসচ্ছল, তার আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না, এই কারণে সে খুব কষ্ট করেই লেখাপড়া শিখছে। সে ছোট থেকে টিউশন করিয়া তার পড়ালেখার ব্যবস্থা নিজের থেকে নিজেই চালিয়ে নিত। শৈশব কৈশোর পার করে মেধার স্বাক্ষর রেখে আবু সাইদ উচ্চতর পড়াশোনার জন্য ভর্তির সুযোগ পান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই সক্রিয় হন আবু সাইদ। আবু সাইদের কথা ছিল যে এটা সকলের দাবি, যে কোটাবিহীন একটা বাংলাদেশ থাকবে। তার অনুপ্রেরণা যে আমি আন্দোলন করব, যৌক্তিক দাবির জন্য আন্দোলন করব, সরকার অবশ্যই এই দাবি মানবে। অভ্যুত্থানের বছর পূর্তিতে এসে পরিবারের দাবি, যে স্বপ্ন নিয়ে আত্ম উৎসর্গ করেছেন আবু সাইদ তা এখনো পূরণ হয়নি। গণহত্যাকারীদের বিচার আর গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা তাদের। বৈষম্য যদি বাংলাদেশে থাকে তাহলে আমরা আমাদের ভাই হারিয়ে আমরা কি পাইলাম। আমি চাই যে এই বাংলাদেশে এই রকম কোনো স্বৈরা শাসক আর যেন না আসে। ভাই যে বৈষম্যর কারণে জীবন দিয়েছে, আমরা চাই যে সেই বৈষম্য যেন বাংলাদেশে না থাকে। আমার ছেলে কোটা আন্দোলনের জন্যই শহীদ হয়ে গেছে। কোটা যেন বাংলাদেশে না থাকে আর সুনির্দিষ্ট একটা যেন সরকার গঠন হয়, সবাই শান্তিতে থাকতে পারে, এটাই আমি চাই। আবু সাইদের মতো হাজারো তরুণের রক্তের বিনিময়ে পাওয়া স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যমূলক সব রীতির অবসান চান ছাত্র জনতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনের ছাত্রদল কর্মী শহীদ ওয়াসিম সহ 3 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পরে পাল্টে যায় চট্টগ্রামে আন্দোলনের গতিপথ। আন্দোলনকারীরা বলছেন, মূলত ওই দিনই সরকার পতনের এক দফা সিদ্ধান্তে রাস্তায় নামার প্রস্তুতি নিয়েছে সাধারণ মানুষ। বিকেলে নগরীর মুরাদপুরে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় অর্ধশতাধিক। মৃত্যুর 1 বছর পরে এসেও প্রথম শহীদ ওয়াসিমের আত্মত্যাগের বিনিময়ে দেশের শান্তি চান তার মা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 2024-এর 16 জুলাই পূর্ব নির্ধারিত সময় দুপুর 2টায় চট্টগ্রাম নগরীর 16 শহর থেকে আন্দোলন শুরুর কথা শিক্ষার্থীদের, কিন্তু আগে থেকে সেখানে ছাত্রলীগ অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জড়ো হন মুরাদপুরে। জুলাই আন্দোলনে ওয়াসিমের সঙ্গে রাজপথে ছিলেন সহকর্মী ওমর ফারুক। ওই দিন এই জায়গায় দুজনই গুলিবিদ্ধ হন, তবে একজন হাসপাতালে, অপরজন গেলেন মর্গে। ওয়াসিমকে আমি জানাজা দিতে পারিনি বা তাকে শেষবার পর্যন্ত দেখতে পারিনি। এই কষ্ট, এই ব্যথা আমি কাউকে দেখানোর মতো বা বাসা নাই আমার। এবার গন্তব্য কক্সবাজারের পেকুয়ায় প্রথম শহীদ ওয়াসিমের বাড়ি। চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমের ঘর জুড়ে তার নানা স্মৃতি। রুখে দাঁড়াও বাংলাদেশ ছাত্র সমাজ সহ 16 জুলাইয়ের দেয়া নানা ফেসবুক স্ট্যাটাস। ছেলে সুখে কেঁদে কেঁদে অসুস্থ মা, এখন শুনতে পান না কানে, প্রয়োজন সার্জারি। চোখে জল গড়িয়ে পড়ছে বোনের। এখন সিটাং আছে ভান লাগলে কি ফোন তো নগরের দেখা তো না হয়। ওয়াসিমের বিনিময়ে বাংলাদেশের মানুষ সুখিত। কানের পর্দা বেড়ে গেছে এবং আমার বাত ব্যথা বেড়ে গেছে, ছেলের টেনশনে আর কি। ভাই আর কত মানে মনে করে কান্না করে
পুরো জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নেতৃত্বে দেয়া দুই যোদ্ধা রাফি আর রাসেল জানান, মূলত 16 জুলাই সরকারকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষ। সেদিন আসলে ঠিক হয়ে গিয়েছিল যে খুনির সাথে কোনো রকম আর সংলাপ হবে না, খুনির সাথে আর কোনো রকম গোল টেবিল বৈঠক হবে না, এটা একমাত্র এক দফাতেই সমাধান হবে। এবং আমরা মনে করি যে এক দফাতে যাওয়ার যেই সিদ্ধান্তটা সেটা 16 জুলাই 2024 হয়ে গিয়েছিল। 16 জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ নিজেরাই মেসেজ দিয়ে দিয়েছে যে খুনি হাসিনা সরকারের পতনের জন্য আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, তাই তারা দলে দলে রাস্তায় নেমে এসেছে, সেটা সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে। 16 জুলাই মুরাদপুরের এই জায়গায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওয়াসিম সহ অন্তত 3 জন। মূলত এই হত্যাকাণ্ডের পর কোটা আন্দোলন রূপ নেয় এক দফার সরকার পতন আন্দোলনে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্যিক ব্যাংক থেকে 17 কোটি 10 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, অব্যাহতভাবে ডলারের দাম কমে যাওয়াকে ঠেকাতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। ডলারের দামকে চাহিদা যোগানের ওপর ছেড়ে দেওয়ার পরও দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের এমন সরাসরি হস্তক্ষেপকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ী নেতা ও আর্থিক খাত বিশ্লেষকরা। তবে ডলার বাজারে যেন কেউ কারসাজি করতে না পারে সেদিকে নজর বাড়ানোর পরামর্শ তাদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। দেশে ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী ও রফতানি আয়, বিপরীতে নিয়ন্ত্রণে রয়েছে আমদানি খরচ, আর এতেই বৈদেশিক মুদ্রার বাজারে বেড়েছে ডলারের সরবরাহ, যার প্রভাবে কমেছে দাম। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল 3 জুন প্রতি ডলারের গড় মূল্য ছিল 123 টাকা, যা গেল রোববার বিক্রি হয়েছে 120 টাকা 30 পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে 2.5 টাকার বেশি। দাম কমতের এই ধারায় আমদানিকারকরা সুবিধা পেলেও চাপে পড়েছেন রফতানিকারক ও প্রবাসী আয়ে যোগানদাতারা। কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংক বাজারের উপরে ডলারের মূল্যকে তারা ছেড়ে দিয়েছে। এই ব্যবস্থাপনা এটা অধিক পরিমাণ মূল্য বেড়ে যাওয়া এবং অধিক পরিমাণে মূল্য কমে যাওয়া, এই জায়গায় কিন্তু সেন্ট্রাল ব্যাংকের হাত যদি না দেয় তাহলে কিন্তু এটা একটা বড় রকমের বিপর্যয় হতে পারে এবং সরকারের এই সিদ্ধান্ত সঠিক। অব্যাহতভাবে দাম পড়ে যাওয়া ঠেকাতে গেল 13 জুলাই 18টি বাণিজ্যিক ব্যাংক থেকে 17 কোটি 10 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনা করে এবং ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ভিন্ন কোনো পথে তাদের রেমিটেন্স না প্রেরণ করে প্রাইসটা স্টেবল করার জন্য 18টি ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে 121 টাকা 50 পয়সা দরে 171 মিলিয়ন ডলার ক্রয় করেছে। ডলারের বিনিময় হারকে বাজার ভিত্তিক করার পরও দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের এমন হস্তক্ষেপ ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে কোনো চক্র যেন চাইলেই দাম নিয়ন্ত্রণ করতে না পারে সেদিকে নজরদারি তাগিদ দিচ্ছেন তারা। যুক্তিসঙ্গত বলে, কারণ যেহেতু বাজারে সারপ্লাস আছে, তাই না, তো ব্যাংকগুলো কি করবে? সুতরাং সেই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক বাজারে যাতে ডলারটা যাতে আবার বেশি ডেপ্রিসিয়েট না করে, টাকা যাতে বেশি অ্যাপ্রিসিয়েট না করে, সেই জন্য সেন্ট্রাল ব্যাংকের ইন্টারফারেন্সটা যুক্তিসঙ্গত। ডলারের দাম কমতির ধারা অব্যাহত থাকলে প্রবাসীদের দেয়া প্রণোদনা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন খাত বিশ্লেষকরা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্পের উচ্চ শুল্কারোপে মার্কিন বাজার সংকুচিত হওয়ার যে শঙ্কা দেখা দিয়েছে তাতে অন্য দেশগুলোতে বিক্রি বাড়ানোর নতুন প্রতিযোগিতা শুরু হতে পারে বলে পূর্বাভাস ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। এতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো দাম কমাতে মরিয়া হয়ে উঠবে বলে রপ্তানিকারকদের সতর্ক করেছে তারা। পরামর্শ দিয়েছেন দর কষাকষির সক্ষমতা বাড়ানোর। MS আরেফিনের রিপোর্ট। চলতি বছরের প্রথম 4 মাসে 2621 কোটি 80,70,613 ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। বছর ব্যবধানে বেড়েছে 10.66%। এ সময়ে বাজারটিতে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে থেকে বাংলাদেশ রপ্তানি করেছে 298 কোটি 30,95,389 ডলারের পোশাক। ভিয়েতনাম করেছে 508 কোটি 91,53,841 ডলারের পোশাক, আর চীন থেকে গেছে 435 কোটি 76,32,973 ডলারের পণ্য। এরপর রয়েছে ভারত, ইন্দোনেশিয়া। বিশ্বব্যাপী ট্রাম্পের বাড়তি শুল্কারোপে এই বাজারেই তৈরি হয়েছে পণ্য রপ্তানি কমে যাওয়ার শঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা ছোট হয়ে যাবে। যদি বাজার ছোট হয়ে যায় তাহলে আবার
ওই ছোট বাজারের মধ্যে সব দেশকে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। স্বাভাবিকভাবেই মার্কিন বাজারে হারানো ক্রয়াদেশ অন্য দেশে বিক্রির নতুন প্রতিযোগিতায় নামবে রপ্তানিকারক দেশগুলো, যেখানে দাম কমিয়ে দেওয়ার সুযোগ নিতে মরিয়া হবে ক্রেতা প্রতিষ্ঠান, যা বাংলাদেশকে চাপে ফেলবে বলে শঙ্কা উদ্যোক্তাদের। ইমিডিয়েটলি আপনি দেখতে পারেন $2-3 বিলিয়ন অর্ডার সরে যেতে পারে বা প্লেস না হতে পারে, যেটা প্রজেকশনে ছিল। ইউরোপিয়ানরাও কিন্তু এখন খুব স্ট্রংলি নেগোশিয়েট করবে, কারণ ওরা জানে যে আপনি আমেরিকান মার্কেট হারাচ্ছেন। তখন কিন্তু আপনাকে সে নেগোসিয়েশন টেবিলে আরো বেশি চাপ দিবে প্রাইসের জন্য। এই অবস্থায় ক্রয়াদেশ নেওয়ার সময় দর কষাকষির সক্ষমতা বাড়ানোর পরামর্শ ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের। ব্যাংক আগে ছিল আপনার 9 মাসে ক্লাসিফাইড ঘোষণা করত, এখন দেখা যাচ্ছে যে এটা হয়তো বলা হচ্ছে যে ইমিডিয়েটলি এটা করে ফেলার একটা চিন্তা ভাবনা সরকার করতেছে। মানে এই জায়গাগুলোতে না গিয়ে এখন একটা টাইটেন না করে এখন যদি একটু রিল্যাক্স মোডে আমাদেরকে রাখে, এইভাবে একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করলেই তো একমাত্র আসলে তখন আমরা চেষ্টা করতে পারবো যে টিকে থাকা। লোয়ার এন্ডটাতে হয়তো স্টিল আমরা সার্ভাইভ করব, খুব একটা বেশি কম্প্রোমাইজ না করে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আমেরিকা যেহেতু বিকল্প উৎপাদনের ব্যবস্থা করছে না, তারা বিশ্ববাজার থেকে আমদানি করতে হবে, তো বিশ্ববাজারে আমাদের থেকে ওই প্রোডাক্টগুলোর খুব কমে কেউ দিতে পারবে, কারণ একটু ডিফারেন্সিয়াল থাকলেও একদম ট্যাক্স ফ্রি তো আর কেউ দিচ্ছে না ওখানে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে বেসিক আইটেমের পণ্য থেকে বের হয়ে ম্যানমেড ফাইবার সহ বৈচিত্র্যময় পোশাক তৈরির তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। Steeltech, it's all about stainless style. সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ইমিগ্রেশন যাত্রীদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে নেই কার্যকর স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা। কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই পারাপার হচ্ছেন দুই দেশের নাগরিকরা। তবে অভিযোগ অস্বীকার করে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি সিভিল সার্জনের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। ভারতে আবারও করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট দেখা দেয় দেশের বিভিন্ন সীমান্তের মতো চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টেও জারি করা হয়েছে সতর্কতা। তবে নেই স্বাস্থ্য পরীক্ষার বালাই। কাগজে কলমে একজন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক থাকার কথা থাকলেও কোনো ধরনের পরীক্ষা ছাড়াই যাতায়াত করছেন দুই দেশের যাত্রী। এমনকি ইমিগ্রেশন চেকপোস্টে কোভিড-19 পরীক্ষা কেন্দ্রের ব্যানার টাঙানো থাকলেও দেখা যায়নি কোনো স্বাস্থ্যকর্মীকে। কোভিড সম্পর্কে কোনো রকমের কোনো সচেতনতাবোধ দেখলাম না। বাংলাদেশ আর ভারত গভর্নমেন্ট দেখা উচিত আছে না। মাস্ক পরাটা কোনো বাধ্যবাধকতা কিছু করেনি এখন, বা কোনো প্রচার এখনো হয়নি। স্টার্টিং থেকে স্ক্রিনিং করলে তো ভালো হবে, অত ছড়াবে না। আর যদি কারো থাকে তো ওকে যদি আইসোলেশন করি তো ভালোই হবে। এদিকে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির পক্ষ থেকে কিছুটা তৎপরতা থাকলেও স্বাস্থ্য বিভাগের কোনো তৎপরতা নেই। যদিও সিভিল সার্জনের দাবি, ভারত থেকে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নেওয়া হয়েছে সব ব্যবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল থেকে একজন প্রতিনিধি আসে প্রত্যেকদিন আমাদের এখানে। তারা যাত্রীদের সাথে কথা বলে এবং আমাদের এখানে থার্মাল স্ক্যানার আছে, সেটা দিয়ে তাপমাত্রা, টেম্পারেচার পরিমাপ করে। এবং জ্বরটাই স্ক্রিনিং করা হচ্ছে, শুধু টেম্পারেচার, অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত। সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দৈনিক 70 থেকে 80 জন পাসপোর্টধারী যাত্রী ও 300 থেকে 350 ট্রাকের ড্রাইভার যাতায়াত করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভোরের সময় আরও থাকছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বালু তোলার মহোৎসব। রাজশাহী অঞ্চলে 1.5 শতাধিক ঘাটে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ উত্তোলন, বিলীন শত শত একর ফসলি জমি। গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জ মহাসড়কের। বিশেষ করে হাটিকুমরুল গোল চত্বর থেকে বনপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়েছে। চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কে এমন দশায় সময় বেশি লাগার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে, বৃষ্টি কমে গেলে মহাসড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বড় বড় গর্ত আর খানাখন্দে জমে আছে পানি, যানবাহনে ধীরগতি, রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। গত কয়েকদিনের টানা বর্ষণে বেহাল অবস্থা সিরাজগঞ্জের মহাসড়কের বেশ কয়েকটি স্থানের। বিশেষ করে ঢাকা রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা পাবনা মহাসড়কের সাসেক 2 প্রকল্পের আওতায় মেরামতের কাজ চলছে। এতে যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কের অবস্থা খারাপ হয় নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় লাগছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের যন্ত্রপাতিও। রোডেও আশপাশে অনেক জায়গায়
খুব ভাঙ্গা, এই জন্য গাড়ির জন্য রিস্ক এবং সময় বেশি লাগছে। ক্যাবে বললে পাটি ভেঙে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। এই রাস্তার কাজটা অতি তাড়াতাড়ি শেষ করতে হবে। রাস্তায় যানজট বাইজে দিয়েছে, সব গাড়ি এখন এক লেনে যায়। সড়ক ও জনপথ বিভাগ বলছে বৃষ্টিপাত কমে গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে। কিছু কিছু অংশে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা সে সকল অংশে ইট, বালি, খোয়া এবং অন্যান্য আমাদের যে পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আছে সেগুলো দিয়ে আমরা রিপেয়ার করে দিয়েছি। হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় 22,000 যানবাহন চলাচল করে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। বিভাগে প্রায় 80টির ঘাটের বৈধ ইজারা থাকলেও 1.5 শতাধিক ঘাটে চলছে অবৈধভাবে। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অধিকাংশ ইজারাদার বালুর দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। কেউ আবার বর্ষা মৌসুমে পদ্মা থেকে বালু তুলতে না পেরে নদী তীরের মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন। এতে চরম হুমকির মুখে শহর রক্ষা বাঁধের নানা অংশ। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ড্রোন ও সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে অস্ত্র হাতে সন্ত্রাসীদের এই মহড়া কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয়। গত 1 মাসে পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া বালুঘাটের দখল নিতে কয়েক দফা কাকন বাহিনী স্পিডবোটের বন্দুক নিয়ে ধাওয়া করে বালুবাহী নৌকাগুলোকে। জেলায় বৈধ মাত্র 3টি ঘাট থাকলেও প্রভাবশালীরা প্রায় 50টি ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ঝুঁকিতে বাঁধ, আর সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব। এদিকে রাজশাহী শহরের উপকণ্ঠে শ্যামপুর বালুঘাট হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লিজ ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও তা দ্বিগুণ দামে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালীরা। এছাড়া বর্ষা মৌসুমে পদ্মায় কয়েকদিনের বৃষ্টিতে গোদাগাড়ির ফুলতলা ঘাটে বালু উত্তোলন করতে না পেরে পাড়ের মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন ইজারাদার। এতে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। একই অবস্থা চাঁপাইনবাবগঞ্জেও। এতে চরম ঝুঁকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধের নানা অংশ। এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। এখন যে ভেগুতে কাটে এগুলা মাটি বালি সব তুলে শহরে নিয়ে চলে যাচ্ছে, এখানে তো পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, শহরের ভিতরে ঢুকে ভেঙে চলে যাবে। ওরা গাড়ি তুলে নিয়ে যায় তো রাস্তা আমাদের নষ্ট করছে, খেয়া ঘাটালার সমস্যা হয়েছে। ওই যে বলছিলেন পাইপ ছিল, পাইপ আমাদের উপড়ে ফেলাইছে, উপড়ে ফেলিয়ে যায় মাটি তুলে চলে যাচ্ছে। এইগুলা ব্যক্তিগত স্বার্থের জন্য সমষ্টিগত স্বার্থের ক্ষতি হচ্ছে। এই বিএমপি ছেলে পেলে সব ঘাট জব যেগুলো পাই আছে, এই সেদিন থেকে এই রাস্তাটাকে নষ্ট করে দিয়েছে। কয়েকদিন ধরে পুলিশ থেকে প্রশাসনকে এখন টাকা দেয় যেভাবে ম্যানেজ করে হোক, এটা তারা কয়েকদিন সরাসরি থেকে উঠে নিয়ে গেছে। অনিয়ন্ত্রিত গভীরতায় এবং বাঁধের কাছাকাছি স্থান জুড়ে যদি বালু উত্তোলন করা হয়, সেক্ষেত্রে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হওয়ার একটা রিস্ক থাকে, এবং গতিপথ পরিবর্তন হওয়া মানে হচ্ছে হলো এর তীর জুড়ে যে অবকাঠামো রয়েছে, এর তীর রয়েছে, এগুলো কিন্তু ভাঙনের হুমকির মধ্যে পড়ে যাওয়ার মারাত্মক আশঙ্কা রয়েছে। এদিকে চড়া দামে বালু ও মাটি বিক্রি করার কথা স্বীকার করেন ইজারাদাররা। নির্ধারণ করেছি 3500 টাকা করে বেচবো, এরকম একটা চিন্তাধারা আছে। তো আগে আমরা 2200 টাকা বেচি, 2400 টাকা বেচেছি প্রথম যখন আমরা করি। আমরা সেই ইয়াতে মোটামুটি অন্য ঘাটের তুলনামূলকভাবে অনেক কমে বিক্রি করছি। অবৈধ বালুঘাটগুলো বন্ধে বরাবরের মতো গদবাঁধা বক্তব্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বালু মহালে যত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা রেগুলার অভিযান করি, এটা আমাদের বিষয়গুলো একদমই স্পষ্ট। যদি কারো বিরুদ্ধে এই ধরনের সুস্পষ্ট অভিযোগ থাকে বা তথ্য প্রমাণ থাকে আসলে এরকম করেছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এইগুলো যখনই আমাদের দৃষ্টিগোচর হয়, আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। গত 1 মাসে পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া বালুঘাটের দখল নিয়ে কয়েক দফার সংঘর্ষে 8 জন সহ বিভাগের অন্যান্য জেলার বালুঘাটে আরও 20 জন আহত হয়েছেন। 8টি জেলায় বৈধ বালুঘাট রয়েছে 80টি, আর অবৈধ 1.5 শতাধিক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার শেরপুরে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নিয়েছিল সরকার। সে লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সাবমার্সিবল পাম্প স্থাপনের কথা থাকলেও একটিও বসানো হয়নি। প্রকল্পের মেয়াদ ফুরিয়ে গেলেও সিংহভাগ কাজই শেষ করতে পারেনি ঠিকাদার। এতে সুবিধাভোগীদের সুফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে দ্রুত প্রকল্পের কাজ ফের শুরু করার আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার।
শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। সেই হিসাবে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে বিশুদ্ধ পানির চাহিদা পূরণে আগ্রহী বর্গা চাষী জয়নাল সরকারি কোষাগারে জমা দেন 7,000 টাকা সহায়ক ফি, কিন্তু বাড়ির উঠানে কেবল পাইপ বোরিং এ থেমে গেছে প্রকল্প। 2024-2025 অর্থ বছরে সরকারের পানি সরবরাহ প্রকল্পের আওতায় বগুড়ার শেরপুরের 10 ইউনিয়নে 120টি সাবমার্সিবল পাম্প স্থাপনের কথা ছিল। এর মধ্যে গ্রামের দুস্থ ব্যক্তির বসতবাড়ি, হাট বাজার ও মসজিদও আছে। চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া এই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে 30 জুন। তবে একটি স্থানে বসানো হয়নি সাবমার্সিবল পাম্প, কেবল 50টি স্থানে শেষ হয়েছে পাইপ বোরিং এর কাজ। ইতিমধ্যে টি ট্রেডিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি 97.5 লাখ টাকার এই প্রকল্পের 13 লাখ টাকা বিলও উঠিয়ে নিয়েছে। পানি সংকটে আমরা বলছি, তারা দিয়েছে, খালি পাইপে পুঁতেছে। এলাকার অনেক মসজিদই দেওয়ার কথা ছিল, আমরা কোথাও দেখি না, এই সেই পর্যায়ে আমাদের এখানেও দেখতেছি না। নলকূপ স্থাপনের যে পরিকল্পনা চলছে এখন পর্যন্ত এই সুবিধাটা কিন্তু এখনো আমরা পাইনি আর কি। এখানে যদি একটা নলকূপ হয় তাহলে আমাদের এই কাশিয়াপালা শহীদ বাস স্ট্যান্ডের এই যে লকগুলো ছিল তাদের পানি সংকটটা দূর হতো। তবে দ্রুত প্রকল্পের কাজ শুরু আশ্বাস দিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। কাজের মেয়াদ শেষ, ঠিকাদারকে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি। প্রকল্পের মেয়াদ আমাদের এখনো আছে এবং মেয়াদ বাড়ানো হবে, সেই অনুযায়ী উনি দ্রুত কাজ শেষ করবে। প্রকল্পের আওতায় শেরপুরের প্রায় 2000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল 2 শতাধিক সিসিটিভি ক্যামেরা, কিন্তু বর্তমানে যার বেশিরভাগই গায়েব। এতে ভারত সীমান্তবর্তী পৌর এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই, হত্যাকাণ্ড সহ নানা অপরাধ। তবে পৌর এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আবারও সিসি ক্যামেরা স্থাপন করার কথা জানালো কর্তৃপক্ষ। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভাটি ভারত সীমান্ত ঘেঁষা হওয়ায় নানা অপরাধ লেগেই থাকে। এ অবস্থায় 2023 সালে পৌর ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 2 শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এতে অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়, আবার কিছু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে সীমান্তবর্তী এই পৌর এলাকায় আবারও চুরি, ছিনতাই, হত্যাকাণ্ড সহ নানা অপরাধ বেড়ে গেছে। অধিকাংশ ক্যামেরায় ভাঙচুর বা নিয়ে গেছে চোরেরা, যার কারণে আমার গাড়ি হারাচ্ছে, চুরি হচ্ছে। খুব আতঙ্কে দিন কাটাচ্ছি, কারণ বিগত দিনে সিসি ক্যামেরাগুলি ছিল, এখন আর সেটা নেই। আমাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ছোট ব্যবসা প্রতিষ্ঠান, প্রত্যেকটা লোকই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। বিভিন্ন বাজারে যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে আছে। আমি প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি সিসি ক্যামেরাগুলো সংস্কার করে আবার চালু করার জন্য। তবে পৌর এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আবারও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, জানায় প্রশাসন। খুব শীঘ্রই এই সিসিটিভি ক্যামেরার আওতায় আবারও পাঁচবিবি পৌরসভা সহ পাঁচবিবি উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসবে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেছি সিসিটিভিগুলো পুনরায় সচল করার জন্য। সিসিটিভি একটা থানা এলাকার আইন শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঁচবিবি বণিক সমিতির তথ্য মতে এই পৌর শহরে ছোট বড় মিলিয়ে অন্তত 2000 ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। রাজশাহীতে শেষের দিকে আমের বাজার। শেষ সময়ে দাম কিছুটা বাড়লেও লোকসানে বাগানীরা। তাদের দাবি লম্বা ঈদের ছুটি, টানা বৃষ্টি, কীটনাশক ও পরিচর্যা ব্যয়ের চাপ, আগাম ফলন আর বাজার ব্যবস্থার দুর্বলতায় লোকসান গুনছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন আগামীতে নতুন জাত ও আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে পারলে লোকসান এড়ানো সম্ভব হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ভরা মৌসুমের সেই হাকডাক নেই রাজশাহীর বানেশ্বর আমবাজারে। আশ্বিনা, আম্রপালি, ফজলি ও বাড়ি 4 জাতের আম বাজারে মিললেও মৌসুমের শেষ ভাগে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি।
বাগানগুলোতে এবছর ফাল্গুনের বৃষ্টি আর খরায় আমের মুকুল কিছুটা ঝরে যায়, যদিও পরে উপযোগী আবহাওয়ায় আমের ফলন বেশ ভালো হয়। এতে ম্যাঙ্গো ক্যালেন্ডার না মেনে সব জাতের আম একসঙ্গে বাজারে তোলেন বাগানিরা। সরবরাহ বাড়ায়, কমে আমের দাম। 100 টাকায় দাম, আমের গাছ কাটি ফেলবি সব, একটাও থুবিনি। আমগুলোর অনেক দাম কম গেছে, 1000 টাকা 800 টাকা ফজলি আম। জনগণের চাহিদা অনুযায়ী আপনার দামটা, আমের পরিমাণ বেশি, এই কারণে দামটা একটু কম। ভরা মৌসুমে ঈদের ছুটিতে কুরিয়ার সার্ভিস ও আম পরিবহন বন্ধ থাকায় আরেক দফায় কমে দাম। এরপর টানা বৃষ্টিতে আম পচে ক্ষতির মুখে পড়েন কৃষক। তাদের দাবি, কীটনাশক ও পরিচর্যা ব্যয়ের চাপ, আগাম ফলন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় লোকসান গুনছেন তারা। হিমসাগর, লকনা, ফজলি, হাড়িভাঙ্গা একসাথে পাকার কারণে আপনার কৃষক ভাইরা তো দাম এই কারণে পাচ্ছে না, কারণ ক্রেতা কোনটা ছেড়ে কোনটা খাবে। আম ভেঙে ওষুধপাতির, সার টার, কীটনাশকের দাম দিয়ে, লেবারের দাম দিয়ে, গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া দিয়ে আমাদের টাকা ঘরে তোলা বললে মুশকিল হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, 10,000 কোটি টাকার বাণিজ্যের লক্ষ্যমাত্রা থাকলেও নানা কারণে তা অর্জিত হয়নি। আমাদের যেটা আশা ছিল প্রায় 10,000 কোটি টাকা, তার কাছাকাছি ইনশাল্লাহ পৌঁছাবে এবার আমের যে বেচা কিনা। বিশেষজ্ঞরা বলছেন, লোকসান ঠেকাতে নতুন জাত, সঠিক বাজার ব্যবস্থাপনা ও আমের প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে। যদি ঝড় হয় তাহলে তো আমগুলো পড়ে যাবে, তাহলে এখন যেটুকু হয়েছে মোটামুটি খাওয়ার মতো হয়েছে, তাহলে দিয়ে দিই। তখন কি হয়েছে, তখন দেখা যাচ্ছে যে ওই গোপালভোগের সাথেই খিস্সা উঠে গেছে, তো আলটিমেটলি কি হয়েছে, দামটা কমে গেছে। রাজশাহীতে কৃষি বিভাগের তথ্য মতে 19,600 হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2,60,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নাটোরে চামড়ার আড়তে অস্বাস্থ্যকর পরিবেশে বসে ফলের পাইকারি বাজার। কাঁচা চামড়ার গন্ধে ও বর্জ্যে ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য ঝুঁকিতে। স্বাস্থ্য বিভাগ দ্রুত ফলের বাজার স্থানান্তরের পরামর্শ দিলেও পৌর কর্তৃপক্ষ বলছে বিকল্প জায়গা না থাকায় আপাতত সরছে না। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় প্রতিদিন সকালে দেশীয় নানা ফল বেচাকেনায় জমজমাট হয়ে ওঠে। প্রায় 5 বছর ধরে চলছে এই বাজার। তবে কাঁচা চামড়ার গন্ধ ও বর্জ্যে ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য ঝুঁকিতে। চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা ফল বিক্রির খাজনা নিলেও নিরাপদ স্থানে বাজার নিতে ব্যর্থ হয়েছে। আড়তের এখানে গন্ধ বাসনা এবং আবর্জনা এখান থেকে উন্নতভাবে কোথাও পরিষ্কারভাবে জায়গা করলে আমাদের জন্য মঙ্গল হতো। আমের আড়তটা অন্য কোথাও হলে আমার একটু ভালো হতো। বিক্রি করতে পারতো, এখন আমার বিক্রি করতে হবে কাঁচামাল যেহেতু। এখান থেকে যদি আমার অন্য কোথাও যদি সেপারেট করে কোনো জায়গা দিত তাহলে আমাদের জন্য সবচাইতে ভালো হতো। আমরা এখানে খুব একটা শান্তিতে নাই। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ফলের বাজার অন্যত্র স্থানান্তরের পরামর্শ স্বাস্থ্য বিভাগের। তবে জায়গা সংকটে আপাতত বাজার স্থানান্তর করা যাচ্ছে না বলছে পৌর কর্তৃপক্ষ। আমাদের পেটের অসুখ, চোখের অসুখ বা নার্ভের অসুখ, অন্যান্য অসুখ দেখা দিতে পারে। আশা করব যে এটির একটি সুব্যবস্থাপক আমাদের কর্তৃপক্ষ আছেন, তারা দৃষ্টিপাত করবেন এবং এটির ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা জায়গাও খুঁজছি, ইনশাল্লাহ জায়গা পাইলে ফল বাজারটা ওখান থেকে সরাই একটা স্বাস্থ্যকর জায়গায় নিয়ে যেতে পারবো। চামড়ার আড়তের মধ্যে স্থাপিত 18টি ফলের আড়তে প্রতিদিন গড়ে প্রায় 300 মণ দেশীয় ফল বিক্রি হয়। সময় সংবাদ, নাটোর। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ দোলনা। কক্সবাজারের টেকনাফে সামরিক পোশাক সহ নবী হোসেন গ্রুপের 2 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। একই দিন রঙ্গিখালী গহীন পাহাড়ে ডাকাত দলের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে বিজিবি। অপরাধীদের সামনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আবারও সামরিক পোশাক উদ্ধার করেছে যৌথ বাহিনী। ডাকাত নবী হোসেনের সদস্যরা টেকনাফের হোয়াইকং বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে সামরিক পোশাক সহ অন্যান্য জিনিস জব্দ এবং নবী হোসেন গ্রুপের 2 সদস্যকে আটক করা হয়। সেনাবাহিনী জানায়, টেকনাফের সীমান্তবর্তী দ্বীপে নবী হোসেন গ্রুপের 30 থেকে 35 জন সদস্য আছে, যারা মিয়ানমার থেকে মাদক দ্রব্য নাপ নদী পার করে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করে এবং নাপ নদীতে মাছ ধরা জেলেদের থেকে চাঁদা আদায় করে। এমনকি রোহিঙ্গা ক্যাম্প থেকে মানুষ অপহরণ করে আস্তানায় বন্দি রেখে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে গ্রুপটি।
এদিকে সন্ধ্যায় টেকনাফের রঙ্গিখালী গহীন পাহাড়ে বিজিবির বিশেষ টহল দল চিরুনি অভিযান চালায়। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের আস্তানা থেকে পালিয়ে যায়। তবে আস্তানায় তল্লাশি চালিয়ে দেশি বিদেশি 4টি অস্ত্র, 43 রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করে বিজিবি। ডাকাতদের লুকিয়ে রাখা বিভিন্ন প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। বিজিবি এই ধরনের সাহসিকতা অভিযান অব্যাহত থাকবে। এর আগে রোববার ক্যাম্প 11 থেকে অভিযান চালিয়ে নগদ 14 লাখ টাকা, একটি সাবমেশিন গান সহ নবী হোসেন গ্রুপের 4 সদস্যকে আটক করে যৌথ বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাইবান্ধায় হ্যাকার চক্রের মূল হোতা পলাশ সহ 4 সদস্যকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী জানায়, গোবিন্দগঞ্জের উত্তরপাড়া গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে মঙ্গলবার পলাশ রানা, সুমন মিয়া, সাইদুল ইসলাম, আবু সাইদ লিটনকে আটক করে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সিম কার্ড, হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত 17টি অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ টাকা ও দেশীয় অস্ত্র। চক্রটি ফেসবুক আইডি হ্যাক, বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে আর্থিক জালিয়াতি করে আসছিল। যশোরের অভয়নগরে আগুনে ক্ষতিগ্রস্ত 14 পরিবারকে ঘর ও নগদ টাকা সহায়তা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে 55 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার ও যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামত ও নগদ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 22 মে ডহর মশিহাটি গ্রামের ঘের ব্যবসায়ী পিন্টু বিশ্বাসের বাড়িতে অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাতে বিক্ষুব্ধরা ওই গ্রামের মতুয়া সম্প্রদায়ের 19টি ঘরে আগুন ধরিয়ে দেয় ও লুটপাট করে। মাদারীপুরে আলাদা ঘটনায় পানিতে ডুবে 2 জন ও সুনামগঞ্জে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শিবচর উপজেলায় দুপুরে বৃষ্টির মধ্যে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় 5 বছরের শিশু হজরত। এ সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে তলিয়ে যায়। বাকি বাচ্চাদের চিৎকারে আশপাশের লোকজন এসে খোঁজা শুরু করেন। পরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে বিকেলে সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে 60 বছর বয়সী আব্দুর রব হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে। একই দিন বিকেলে সুনামগঞ্জের মল্লিকপুরে পুকুরে ডুবে 20 বছর বয়সী সাবিদ নামে আরেক কিশোরের মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে চোরা কারবারিদের ধরতে গিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি করেছে বিজিবি। উদ্ধার করা হয়েছে 10টি মহিষ। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাটে অভিযান চালায় বিজিবি। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরা কারবারিদের দেখতে পেয়ে তাদের ছত্রভঙ্গ করতে 2 রাউন্ড ফাঁকা গুলি করা হয়। গুলির শব্দে চোরা কারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে 10টি মহিষ উদ্ধার করা হয়। মহিষগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হচ্ছিল। খানাখন্দের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় সৃষ্টি হয় যানজট। মঙ্গলবার সকালে ঢাকা সিলেট মহাসড়কে 21 কিলোমিটার এলাকায় যানজট দেখা যায়। ধীর গতিতে চলে পরিবহন। একে তো বৃষ্টি, তার উপর পরিবহনের জটলা ভোগান্তি বাড়ায় কয়েক গুণ। চরম বিপাকে পড়ে যাত্রী ও চালকেরা। এমন অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং সড়ক বিভাগের গাফিলতিকে দুষছেন চলাচলকারীরা। দ্রুত রাস্তা সংস্কার করে স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের। বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রাজধানীর কমলাপুর ও কুড়িগ্রামে অভিযান চালিয়ে 3 আসামিকে গ্রেফতার করা হয়। গত 9 জুলাই দুপচাঁচিয়া উপজেলার লক্ষ্মীমণ্ডপ গ্রামের নিজ বসতঘর থেকে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব উদ্দিন ও তার পুত্রবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মাদকাসক্ত হওয়ায় গ্রেফতার আব্দুল মান্নানকে সেচ পাম্পের কাছ থেকে অব্যাহতি দেন শিক্ষক আফতাব। এরই জেরে ডাকাত দলের সদস্যদের ভাড়া করে এনে হত্যাকাণ্ড ঘটানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দায় স্বীকার করেছে অভিযুক্ত মান্নান। মান্নানের পরিকল্পনা থেকে
তিনি মূলত ডিসিস্ট যে আফতাব উদ্দিন ছিলেন তার শেষ পাম্পে কাজ করতেন। তো দীর্ঘদিন শেষ পাম্পে কাজ করার পর একসময় ডিসিস্ট আফতাব উদ্দিন জানতে পারেন যে তিনি মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে তিনি জড়িত। এই কারণে তার শেষ পাম্প থেকে তাকে বের করে দেওয়া হয়। তখন তিনি ক্ষুব্ধ হন এবং একটা শত্রুতা পোষণ করেন। 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো 30% শুল্ক নীতিতে বেশি বিপাকে পর্তুগালের মতো অপেক্ষাকৃত কম অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো। চলমান আলোচনায় সমাধান না হলে বিকল্প বাজার খুঁজতে হবে বলে মনে করছেন পর্তুগালের রফতানিকারকরা। তবে সবার স্বার্থ বজায় রেখে আলোচনার মাধ্যমে সংকট সমাধান সম্ভব বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিবিদেরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর একটি পর্তুগাল। যুক্তরাষ্ট্রে চামড়াজাত বিভিন্ন জুতা, বেল্ট বা ব্যাগের মতো পণ্য রপ্তানি করে থাকে পর্তুগাল। 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 30% শুল্ক ইস্যুতে মাথায় হাত এই খাতের রপ্তানিকারকদের। এছাড়া ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে কর্ক বা এ জাতীয় বিভিন্ন পণ্য রপ্তানিতেও একচিটিয়া আধিপত্য ছিল পর্তুগালের। শঙ্কায় পড়েছেন এ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অর্ডার কমতে শুরু করেছে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ওয়াইনের। সমস্যার সমাধান না হলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ওয়াইন উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। এ খাতের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়াইন অ্যান্ড স্পিরিট ট্রেডার্স অ্যান্ড এক্সপোর্টার্স বলছে 2024 সালে পর্তুগিজ ওয়াইনের দ্বিতীয় বড় আমদানিকারক ছিল যুক্তরাষ্ট্র। তারা গত বছর 102.1 বিলিয়ন ইউরোর ওয়াইন আমদানি করেছিল পর্তুগাল থেকে, যে এবছর উল্লেখযোগ্য হারে কমে যাবে। এদিকে প্রতি বছর বিপুল সংখ্যক মার্কিন পর্যটক আসেন পর্তুগালে। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে অস্বস্তি বিরাজ করছে পর্যটন খাতেও। তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সালা ভন ডার লেয়েনের প্রতিও আহ্বান জানান। শুধু পর্তুগাল নয়, ট্রাম্পের 30% শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রোমানিয়া, বুলগেরিয়া বা গ্রিসের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত কম অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো। 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্রের চাপানো 30% শুল্ককে অনেকটা অন্যায্য বলছে পর্তুগালের মতো ইউরোপীয় ইউনিয়নের অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে কম শক্তিশালী দেশগুলো। একদিকে চলছে আলোচনা, অন্যদিকে চলছে বিকল্প বাজার খোঁজার চেষ্টা। তবে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজার খুঁজে পাওয়া যাবে কিনা সেটি নিয়েও রয়েছে সংশয়। তাই আলোচনায় যদি সমাধান না হয় তাহলে এসব দেশগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি পর্তুগালের মতো এইসব দেশগুলোর। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেরালার নার্স নিমিষা প্রিয়ার ফাঁসির রায় কার্যকর 2 দিনের জন্য স্থগিত করেছে সেদেশের সরকার। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে 18 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ। শেষ মুহূর্তে তার জীবন বাঁচানোর চেষ্টায় চলছে তৎপরতা। ভারত সরকারের সীমিত ক্ষমতা, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ আর আইনগত জটিলতার মাঝেই চলছে এই মানবিক লড়াই। 2008 সালে ভারতের কেরালা রাজ্যের পালাক্কারের মেয়ে নিমিষা প্রিয়া পাড়ি জমান ইয়েমেনে। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে গিয়েছিলেন নার্স হিসেবে কাজ করতে। একসময় ঠিক করেন নিজেই ক্লিনিক খুলবেন। সেই সূত্রে 2014 সালে ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহদির সঙ্গে আলাপ হয় তার। ইয়েমেনের আইন অনুযায়ী ব্যবসা করার জন্য সেদেশের একজন অংশীদার প্রয়োজন ছিল প্রিয়ার। 2015 সালে মাহাদির সঙ্গে মিলে নতুন ক্লিনিক খোলেন প্রিয়া। এরপর শুরু হয় 2 অংশীদারের মতবিরোধ। পরিবারের অভিযোগ সঙ্গী হওয়ার বদলে মেহেদি হয়ে ওঠেন নির্যাতক। প্রিয়ার অর্থ ও পাসপোর্ট ছিনিয়ে নেয় মাহদি। প্রিয়া হয়ে পড়েন বন্দী। 2017 সালে একটি পানির ট্যাঙ্ক থেকে মাহাদির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হত্যার অভিযোগে গ্রেফতার হন প্রিয়া। 2020 সালে রাজধানী সানার একটি আদালত প্রিয়াকে মৃত্যুদণ্ড দেন।
এরপর সাহায্য চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বারস্থ হয় প্রিয়ার পরিবার। ইয়েমেনের জেলে বন্দী অভিবাসী এই নারীকে বাঁচানোর সব রকম চেষ্টা করে ভারত সরকার। মেয়েকে বাঁচাতে ভারত সরকারের বিশেষ অনুমতি নিয়ে 2023 সালে ইয়েমেনে যান প্রিয়ার মা। সেখান থেকেই ভারত সরকারের কাছে একাধিকবার মেয়েকে বাঁচানোর আর্জি জানান তিনি। 2023 সালে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার সাজা বহাল রাখে। এরপর দেশটির প্রেসিডেন্ট মৃত্যুদণ্ডের অনুমোদন দেন। ভারত সরকার আইনজীবী নিয়োগ করলেও সফলতা আসেনি। এদিকে হাউথি নিয়ন্ত্রিত সানায় ভারতীয় দূতাবাস না থাকায় কূটনৈতিক প্রচেষ্টাও সীমিত হয়ে পড়ে। 16 জুলাই মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল প্রিয়ার, তবে এ রায় 18 জুলাই পর্যন্ত স্থগিত করেছে দেশটির সরকার। ভারত সরকার বলছে 16 জুলাই মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল প্রিয়ার, তবে এ রায় 18 জুলাই পর্যন্ত স্থগিত করেছে ইয়েমেন সরকার। ভারত সরকার বলছে প্রিয়ার প্রাণ বাঁচানোর একমাত্র উপায় এখন নিহতের পরিবারের সম্মতি আদায় করে ক্ষতিপূরণ দেয়া। এজন্য সময় চেয়েছিল নয়াদিল্লি, যা আপাতত মিলেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। অভিবাসী নীতিতে একের পর এক পরিবর্তন আনছে ইউরোপের দেশ সুইডেন। এতে বদলে যাচ্ছে হাজারো অভিবাসীর জীবনচিত্র। গত 3 বছরে কড়া নিয়মনীতি আর শর্তের জালে সুইডেন ছাড়তে বাধ্য হন হাজার হাজার অভিবাসী। বহু বছর ধরে থাকা অনেক প্রবাসী বাংলাদেশীও ভিসা নবায়ন এবং নাগরিকত্বের আবেদন করে রয়েছেন দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তায়। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। সহজ অভিবাসন নীতি, উন্নত জীবন আর ভালো উপার্জনের আশায় একসময় সুইডেন ছিল অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের দেশ। কিন্তু গত 3 বছরে অভিবাসী আইনে ব্যাপক পরিবর্তন আনে দেশটির জোট সরকার, যার প্রভাবে হাজার হাজার অভিবাসীকে ছাড়তে হয় সুইডেন। এ থেকে রেহাই পাননি প্রবাসী বাংলাদেশিরাও, যারা এখনো ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছেন সুইডেনে, তারাও রয়েছেন অনিশ্চয়তায়। প্রতি বছরই বাড়ছে ওয়ার্ক পারমিটের ন্যূনতম খরচ। 5 থেকে 10 বছর সুইডেনে বসবাস করলেও এখনো জানেন না নাগরিকত্ব পাবেন কিনা। আবার উচ্চশিক্ষার জন্য দেশটিতে পাড়ি জমালেও কঠিন হয়ে পড়েছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। এই সরকার ক্ষমতায় আসার পর গত 3 বছর ধরে প্রায় 3বার স্যালারি থ্রেশহোল্ড চেঞ্জ করা হয়েছে। বর্তমানে যা এসে দাঁড়িয়েছে 29,700 krona। এই স্যালারিতে নতুন যারা আসবে তাদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমাদের মতো যারা স্টুডেন্ট আছে, যারা ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে যাব, তাদের জন্য আসলে ওয়ার্ক পারমিটে যাওয়াটা খুবই অনিশ্চিত অবস্থায় এই মুহূর্তে আছে। সুইডেন সরকার বলছে দেশের নিরাপত্তা ও সামগ্রিক সামঞ্জস্য রক্ষার জন্যই কঠোর করা হয়েছে অভিবাসী নীতি। তবে সরকারের এমন কঠোর অবস্থানের কারণে দেশটিতে আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে অভিবাসীর সংখ্যা। অনেকেই পরিবার নিয়ে চলে যাচ্ছেন ইউরোপের অন্য কোনো দেশে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। ভোরের সময় আরও থাকছে। শেষ টি20তে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জয়ের সম্ভাবনায় সেরা কম্বিনেশন মাঠে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। অসুস্থতা, দুর্ঘটনা এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে ভ্রমণ বিমাই দিতে পারে মালদ্বীপে ঘুরতে যাওয়া পর্যটকদের আর্থিক নিশ্চয়তা। এসব সমস্যা সমাধানে ভ্রমণ বিমা করেই মালদ্বীপ ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। নিরাপত্তার স্বার্থে ভ্রমণ বিমার বিষয়ে একমত প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। ভ্রমণপ্রেমীদের অন্যতম স্বপ্নের গন্তব্য মালদ্বীপ। টানা 6ঠবারের মতো বিশ্বে পর্যটকদের শীর্ষস্থানীয় গন্তব্যের খেতাব জিতেছে দেশটি। অন্যান্য দেশের তুলনায় এশিয়ার এই ছোট্ট রাষ্ট্রটিতে অন অ্যারাইভাল ভিসা এবং কম খরচেই ভ্রমণ করতে পারেন বাংলাদেশিরা, যার জন্য দিন দিন ভ্রমণের অন্যতম স্থান হয়ে উঠছে দেশটি। তবে সৈকত ঘেরা মালদ্বীপ ভ্রমণ যেমন আনন্দের, তেমনই নানা দুর্ঘটনায় অনেক অনিশ্চয়তাও বয়ে আনতে পারে পর্যটকদের জন্য। তাই নিরাপত্তার স্বার্থে ভ্রমণ বিমা করেই মালদ্বীপ ঘুরতে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আপনি দেশে আপনি পর্যটনের জন্য যাবেন, সেখানে গিয়ে কিন্তু যে কোনো সময় যে কোনো বিপদ বা মেডিকেল এমার্জেন্সি হতে পারে। এই বিষয়টি আমাদের যারা পর্যটক আছেন তাদেরকে মাথায় রাখতে হবে, কারণ মালদ্বীপ একটি পর্যটক নির্ভর দেশ এবং এখানে চিকিৎসা বিশেষ করে অত্যন্ত ব্যয়বহুল। সেক্ষেত্রে আপনারা যদি এখানে আসার সময় একটু ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে আসেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে এখানে ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের সময়টি ভালো কাটবে। এই বিমার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পর্যটকদের ভ্রমণ নিশ্চয়তার পাশাপাশি আর্থিক ঝুঁকিও কম থাকে বলে জানান সংশ্লিষ্টরা।
তবে মালদ্বীপ ভ্রমণের জন্য ভ্রমণ বিমা বাধ্যতামূলক নয়। তবুও দেশটিতে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে স্কুবা ডাইভিং, স্নোরকেলিং সহ বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টস বা অপ্রত্যাশিত ঘটনার কারণে চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে বিমা করা থাকলে সম্পূর্ণ চিকিৎসার খরচ সহ প্রয়োজনে মালদ্বীপ থেকে দেশে ফেরার দায়িত্ব বিমা কোম্পানির থাকে। এজন্য ভ্রমণ বিমা করেই পর্যটকদের মালদ্বীপ ভ্রমণ করা উচিত বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা অনেকেই সাগরে নামি, বিভিন্ন গাড়ি ঘোড়াতে দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স আপনার সম্পূর্ণ খরচ বহন করবে। বিভিন্ন আইল্যান্ডে হসপিটাল নাই, কারণ এখান থেকে একটা লোক যে মালদ্বীপ মালে শহরে আনতে যাইতেছে, অনেক একটা বিশাল বড় ব্যবহার থাকে। এই ব্যবহারটা আপনার পক্ষে সম্ভব না করার জন্য পর্যটকদের ভ্রমণ বিমা সৈকত ঘেরা মালদ্বীপে ঘুরতে যাওয়া আরো নিরাপদ এবং আরামদায়ক করবে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। ফিনল্যান্ডের তুর্কু শহরের ঐতিহাসিক দুর্গ যেন ফিরে গেছে মধ্যযুগে। 4 দিনব্যাপী আয়োজনে ঘোড়সওয়ার যোদ্ধারা আবারও ঝাঁপিয়ে পড়েছে প্রতিযোগিতার ময়দানে। বর্ম, বর্ষা আর তরবারি হাতে চলে উৎসব। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। তলোয়ার, পিতলের বর্ম, ঘোড়ার হিনহিন ও দর্শকদের উল্লাস, শত শত বছর পেছনে ফেরার গল্প আর ইউরোপীয় ভাইকিংদের সেই স্মৃতি। ইতিহাস ও বিনোদনের মিশেলে এই আয়োজন ফিনল্যান্ডের তুর্কুর ঐতিহাসিক দুর্গতে, যা তুরুন লিন্না নামে খ্যাত। 1300 থেকে 1700 শতক পর্যন্ত এটি রাজাদের এবং সুইডিশ প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। সে সময়কে জাগিয়ে তুলতেই মধ্যযুগীয় এই যুদ্ধক্ষেত্রের উপস্থাপন। তলোয়ার যুদ্ধ আর দক্ষ রাইডিংয়ের মাধ্যমে এখানে তুলে ধরা হয় প্রাচীন সময়ের ছবি, যেখানে যোদ্ধা ছিল সম্মানের প্রতীক আর ঘোড়া ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। ইউরোপের বিভিন্ন দেশ থেকেই মানুষজন এসেছে ইভেন্ট এনজয় করতে। এখানে ঘোড়ার প্রতিযোগিতা এবং তলোয়ার প্রতিযোগিতা হচ্ছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে অংশগ্রহণ করেছে। এখানে এসে খুব ভালো লাগছে। অংশগ্রহণকারীরা ঘোড়ায় চড়ে পার করছেন দক্ষতা নির্ভর নানা চ্যালেঞ্জ। একে অপরের মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন বর্মধারী রাইডাররা। পাশেই বসেছে মধ্যযুগীয় মেলা, যেখানে সে সময়ের খাবার, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পোশাকের পসরা। পর্যটক স্থানীয়রা উপভোগ করছেন যেন টাইম ট্রাভেলে। প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দিতে শিশুদেরও সাজিয়ে তোলা হয় যোদ্ধার বেশে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ছোট খেলার মাধ্যমে, নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো বেশ ভালো লাগছে যে আমরা সেই যুগের জিনিসপত্র দেখতে পাচ্ছি। গানে গানে সে সময়কার ঐতিহাসিক গল্প তুলে ধরা হয় বিভিন্ন স্টলে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, তুর্কু, ফিনল্যান্ড। কিংস অ্যারেনার বেহাল দশায় 2 মাঠে খেলা হয়, ভোগান্তিতে পড়তে হয় ফুটবলার ও সমর্থকদের। প্রশ্ন উঠেছে খেলার অনুপযোগী হওয়ার পরও এখানে ম্যাচ আয়োজন নিয়ে। তারের বেড়ায় ঝুলে খেলা দেখতে হয় সমর্থকদের। এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। নারী ফুটবলে সাফল্য এলেও বরাবরই উদাসীন বাফুফে, দায় চাপিয়েছে প্রকৃতির ওপর। তবে আসরের বাকি ম্যাচগুলোতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য দ্রুত সভা করে সমাধানের আশ্বাসও দিয়েছে ফেডারেশন। দিনভর ভারী বৃষ্টিতে কর্দমাক্ত কিংস অ্যারেনা। উপায় না পেয়ে পাশের প্র্যাকটিস গ্রাউন্ড ম্যাচের বাকি অংশের জন্য বেছে নেন আয়োজকরা। কিংস অ্যারেনা থেকে বিবর্ণ চেহারায় প্র্যাকটিস গ্রাউন্ডে ছুটতে হয় ফুটবলারদের। আন্তর্জাতিক মঞ্চে একাধিক সাফল্য পেলেও নারী ফুটবলে বরাবরই উদাসীন ফেডারেশন। বিকল্প ভেন্যু থাকার পরেও কিংস অ্যারেনাকেই বেছে নেওয়া হয় অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত, ভোগান্তিতে পড়তে হয় ফুটবলার ও মাঠে খেলা দেখতে আসা দর্শকদের। প্রথমার্ধ শেষে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর আরেক মাঠে ম্যাচ। নেই দর্শকদের খেলা দেখার ব্যবস্থা। তারের বেড়ায় ঝুলে দ্বিতীয়ার্ধের খেলা দেখতে হয় সমর্থকদের। অনেকক্ষণ ধরে মাঠে বসে আছিলাম, তারপরে হলো ওই মাঠে খেলা থেকে এই মাঠে আইছি। ওইখানে টিকিট কাটছি, টিকিট কাটা ওইখানে একটু কতক্ষণ দেখছি আপ করার, এখন আইসা আবার এখানে মনে করলেন যে দাঁড়া দেখতে হইতাছে, একটু কষ্ট হইতাছে। দেখা ঠিক মতো হইতাছে না, আর একটু ভালোভাবে হইলে আরো দেখতে পারতাম সুন্দরভাবে।
অনেকটা বাদরের মতো ঝুলে ঝুলে খেলা দেখছি, এটা অনেকটা সমস্যা। মাঠে জায়গা নেই, বাফুফের বাসে বসেই সতীর্থের খেলা দেখতে হয় একাডেমিতে থাকা নারী ফুটবলারদের। কেউ বাসের জানালা দিয়ে, কেউ আবার চালকের আসনে বসে দূর থেকে দেখেছেন সতীর্থের খেলা। এমন কি কখনো ভাবছো যে অর্ধেক এক মাঠে দেখবা আর অর্ধেক আরেক মাঠে দেখবা? না, কখনো হয় নাই, এবারই প্রথম। অনুভূতিটা কেমন? ভালো লাগতেছে, পাড়া ব্যথা করতেছে দাঁড়ায় দেখতে দেখতে। চাইলেই কি জাতীয় স্টেডিয়ামের সঙ্গে সমন্বয় করে সেখানে ম্যাচ আয়োজন করা যেত না? এত বড় একটা আসর, অথচ মাঠে ছিলেন বাফুফের মাত্র 3 জন কর্মকর্তা। সাফের পক্ষেও খুঁজে পাওয়া যায়নি কাউকে। এমন ঘটনার কারণ জানতে চাইলে দায়সারা উত্তর পাওয়া গেছে ফেডারেশনের কাছ থেকে। ওয়েদারের কারণে মাঠের অবস্থা খুব বেশি খারাপ, এই মাঠে আসলে ফুটবল খেলা সম্ভব না। মাঠটা সংস্কারের জন্য, ওটাতে ঘাস চেঞ্জ করার জন্য একটা পার্টির সাথে কথা বলেছিল, যে কারণেই আসলে এখানে আমাদেরকে ম্যাচটা অ্যারেঞ্জ করতে হয়েছে। এই মুহূর্তে ইনস্ট্যান্ট বাফুফের কি করার ছিল বা আমাদের প্রেসিডেন্ট মহোদয় কি করবে? এখানে 5 ঘন্টা 4 ঘন্টা ডিলে হয়েছে, এটা নিয়ে প্রেসিডেন্ট মহোদয় বসবে, বসার পরে আমার মনে হয় ইনস্ট্যান্ট খুব দ্রুত আরেকটা সিদ্ধান্ত নিয়ে নিবে। বৃষ্টিতে ভিজে মাঠে খেলার কারণে রয়েছে ফুটবলারদের অসুস্থ হওয়ারও শঙ্কা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে শুরু হলো 3 দিন ব্যাপী কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটির এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন রাজশাহী ও রংপুর বিভাগের 16 কোচ। মূলত চলতি মাসের শেষে আয়োজিত রাজশাহী বিভাগীয় যুব ক্রিকেট প্রিমিয়ার লিগে কোচদের কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ ও আলোচনার জন্যই আয়োজন করা হয় এই প্রোগ্রাম। ক্রিকেট বিকেন্দ্রীকরণের একটি টার্গেট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় এবার কোচদের নিয়ে শুরু হলো বিশেষ এক কর্মশালা। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার কোচ নিয়ে শুরু হলো 3 দিন ব্যাপী কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এই প্রোগ্রামের জন্য, যেখানে নির্বাচক হিসেবে থাকবেন মেহরাব হোসেন ওপি, আর 3 সদস্যের কোচ হিসেবে আছেন তালহা জুবায়ের, সোহেল ইসলাম আর তুষার ইমরান। চলতি মাসে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগের যুব ক্রিকেট প্রিমিয়ার লিগ। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী প্রশিক্ষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 3 দিনের প্রশিক্ষণে বিসিবি থেকে 6 জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ প্রদান করবেন। পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামের সেমিনার হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সাইফুল ইসলাম স্বপন চৌধুরী। আমরা যেহেতু রুট লেভেল নিয়ে কাজ করছি এবং রুট লেভেলে যারা কাজ করেন আমাদের ডিস্ট্রিক্ট কোচেসরা, তাদেরকে নিয়ে একটা রিফ্রেশ করছি আমরা, যেটা আমরা নাম দিয়েছি অ্যাডভান্স লেভেল 1, লেভেল 2 কাছাকাছি, লেভেল 2 না, অ্যাডভান্স লেভেল 1। তো পাবনাতে হচ্ছে এই কর্মশালাটা, 3 দিন ধরে হবে। তো এখানে রাজশাহী ডিভিশন থেকে 8টা ডিস্ট্রিক্ট কোচ এসেছেন এবং রংপুর ডিভিশন থেকে 8টা ডিস্ট্রিক্ট কোচ এসেছেন। 16 জন কোচ এখানে এসেছেন, তাদেরকে দিয়ে 3 দিন একটা কোর্স হবে। আমাদের 2 জন সিনিয়র কোচ থেকে যাবেন, তারা আরও 2 দিন কোর্স করাবেন। সো আমরা শুধুমাত্র ছেলেদের দিকে নজর দিচ্ছি তা নয়, ছেলেদেরকে নিয়ে যারা কাজ করেন, যাদের হাতে আসলে ছেলেদের শুরুটা হয়, কোচেসরা, ডিস্ট্রিক্ট কোচেসরা, তাদেরকে নিয়ে একটা কোর্স করাচ্ছে এবং এটা আমরা সব ডিস্ট্রিক্টে যাবো এটা করার জন্য। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহ 25 জুলাই থেকে পাবনায় শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় ক্রিকেট প্রিমিয়ার লিগ। অনূর্ধ্ব 18 ক্যাটাগরিতে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য। টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন রাজশাহী বিভাগের 8টি দল। আমাদের এজ লেভেলে তো অনেক খেলা হয়, খেলা হয়ে যাচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, বাট এটা একটা নতুন একটা কনসেপ্ট নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি, যেটা হচ্ছিল একটা রাজশাহী ডিভিশন দিয়ে শুরু করেছি আমরা। রাজশাহী ডিভিশন, তারপর রংপুর ডিভিশন যাব, এবং যদি আমরা দেখি এটা ভালো ফলাফল তাহলে আমরা হয়তো সব ডিভিশনগুলিতে এটা করবো। এটা আন্ডার 18 টুর্নামেন্ট, যেখানে অনূর্ধ্ব 18 বছর ছেলেরা আসবে, খেলবে। সব ডিস্ট্রিক্টের সাথে খেলবে। যেমন রাজশাহী ডিভিশন 8টা ডিস্ট্রিক্ট, এই 8টা ডিস্ট্রিক্ট আমরা প্রথমে করছি। তো ভেন্যু 2টা হবে, একটা পাবনায়, একটা রাজশাহীতে। 2 ভেন্যু আমরা চুজ করেছি, 2টা গ্রুপ করেছি। রুট লেভেলের কাজটা আরও ভালোভাবে কীভাবে করা যায়, আরও এটার ব্যাপকতা কীভাবে বাড়ানো যায়, কীভাবে আমরা আরও ছেলেদেরকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারি, সেটারই একটা প্রয়াস আসলে এই টুর্নামেন্টটা। ভেন্যুগুলো কীভাবে আমরা আরও ছড়িয়ে দিতে পারি, সব জায়গায় যেন খেলা হয়, সেটারই চেষ্টা করা হচ্ছে। এই টুর্নামেন্টে সেরা 42 জনকে নিয়ে এরপর আয়োজন করা হবে 3 দিনের লাঙ্গার ভার্সনের ম্যাচ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক এনসিপির। ভোলা বরিশালে জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। ডলার কিনে মুদ্রাবাজার স্থিতিশীল রাখার চেষ্টায় বাংলাদেশ ব্যাংক, দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ইতিবাচক, কারসাজি ঠেকাতে নজরদারির পরামর্শ। এবং ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপে নতুন বাজারে প্রতিযোগিতা শুরুর পূর্বাভাস। দর কষাকষির সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। টিকে থাকতে বৈচিত্র্যময় পোশাক তৈরির তাগিদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।